প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মালিনী মিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ। মালিনী মিলের আখ্যান বরাক উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে খুব অল্প কথায় দর্শকদের সূত্র ধরিয়ে দিচ্ছি, কারণ অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। মালিনী মিলের আখ্যান উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র কবি পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি। কাছাড়ি রাজ্যের রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর আনুকূল্যে প্রেরণায় তিনি সংস্কৃত থেকে নারীদের সমৃদ্ধ বাংলা অনুবাদ করেন। এটাই বরাক উপত্যকার প্রথম সূচক গ্রন্থ। এ থেকেই বরাক উপত্যকার সাহিত্য চর্চার বিকাশ ঘটে। তাই নারীদের সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুবাদ গ্রন্থ। এই পর্বে এই নারীদের সমৃদ্ধ নিয়েই উপন্যাসটা এগিয়ে গেছে। কাছাড় রাজ পরিবারের উত্থান পতন, ঈর্ষা প্রতিহিংসা মাঝেই এই অঞ্চল কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী এই অঞ্চলে জনবসতি গড়ার জন্য কাজ করেছেন, তার তথ্য সমৃদ্ধ বর্ণনা বিধৃত রয়েছে। ভূপেন্দ্র বাচস্পতির মানসপুত্র সুরেশ্বর, তাকে তিনি পুত্রের মতো স্নেহ করতেন। তার মার্গদর্শনে তাকে শিক্ষিত করে তুলেছিলেন এবং মালিনীকে সেবা ধর্মের কাজ শিখিয়েছিলেন। তারা কাজ করতে করতে তাদের মাঝে ভালোবাসাবোধ জন্মে। তিনি জানতেন, তিনি বাধা দিলেন না। এই নিয়ে কাছাড় রাজ পরিবারে ঝড় উঠে। কুলপুরোহিত ভূপেন্দ্র বাচস্পতিকে তাড়ানোর জন্য চক্রান্তে লিপ্ত হন। সেই সময়কার বিদ্রোহী লাল জবাদ দলের সঙ্গে এইসব নানান তথ্য, নানান ঘটনা উপন্যাসে রয়েছে। অনেক মিথ, লোকগাথা, প্রামাণ্য তথ্য নিয়ে এই উপন্যাসটা আমি লিখেছি। এই পর্বে কিভাবে এখানে জনশূন্য হয়ে যেত এবং রাজমাতা চন্দ্রপ্রভা দেবী কিভাবে পার্শ্ববর্তী রাজ্যের প্রজাদের থাকার জন্য আমন্ত্রণ জানাতেন, অনুরোধ করতেন এবং তাদের সুযোগ সুবিধা দিতেন, তা রয়েছে। তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব। অত্যন্ত রোমাঞ্চকর পর্ব, শেষ পর্যন্ত আপনারা দেখুন। সুবিনয় খুব মিষ্টি সুরে বলল, মৃন্ময়দার কথায় কথায় চললে খুবই ভালো, আর না চললে বড় ঠেটা। তিনি যে কোনো রকম বিপদে ঘটিয়ে দিতে পারে। আর দেরি করবেন না, তার কথায় রাজি হয়ে যান। গোদায় বলল, আপনার কি মনে নেই আপনাকে পুবপাড়া শীতকাটা চুর বলে ধরে বিচার সভায় রাজমাতা কাছে দণ্ডবিধি মতে দণ্ড দিতে বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন? আপনি বারবার বলেছিলেন আপনার ধান জমি গেরস্ত বাড়ির বড়ব্রক নদীর বেনাজলে বাসে নিয়ে গিয়েছে। আপনার ছেলে অসুস্থ, বাধ্য হয়ে চুরিতে গিয়েছিলেন। আপনি জাত চুর নন, তবুও আপনাকে শাস্তি পেতে হয়েছিল। সেই অপমান কি ভুলে গেছেন? মিনময় সঙ্গের মুকুলকে অপদার্থ নৃপংস বলল,
সুবিনয় বলল, কাপুরুষ, আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ দিচ্ছি। সে কিনা বলে আমাদের রাজবাড়ির সিপাহী দিয়ে ধরিয়ে দেবে। বাছাধন, গুগু দেখেছ ফাঁদ দেখুনি? আমাদের চেনো না আমরা কি বস্তু? তাদের কথা শুনে চামেলি কাঁপতে থাকে। উদ্বেগে ভয়ে আতঙ্কে মুকুল বলে, কবি পুরোহিত ভুবনেশ্বর আমার কত উপকার করেছেন, তারই দয়া রাজমাতা আমাকে প্রধান পাথরের চাকুরি দিয়েছিলেন। তারপর আমাকে রাজমাতা হাতিশালার রক্ষকের পদে উন্নীত করেছেন। আমি এখন সবার কাছে মুকুল নামে পরিচিত। আমার ছেলে মহেন্দ্রের সঙ্গে টুলে পড়ছে। আমার মেয়ে রাজবাড়ির রাজনর্তকী, তার খ্যাতিও কম নয়। আমার এখন কোনো অভাব নেই। আর আপনারা কি না বলছেন আমি রাজমাতা তথা কাছের রাজ্যের বিরুদ্ধে চক্রান্তে সামিল হব? কবি পুরোহিত ভুবনেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, তা কখনো হতে পারে না। মৃন্ময়শঙ্কর গলা চড়িয়ে রুদ্র মূর্তি ধারণ করে বলল, এই কাজ করতে হবে আপনাকে, নতুবা আপনার মেয়ে। না না, আমার মেয়ের কিচ্ছু করবেন না, তাকে ছেড়ে দিন, তাকে আমার কাছে নিয়ে আসুন। সে কোথায় আছে সব জানবেন। আপনার মেয়ের কিচ্ছু হবে না। আপনার কাজ শেষ হলেই আমাদের দায়িত্বে আপনার মেয়েকে আপনার বাড়িতে দিয়ে যাব। শুনুন আপনার কি করতে হবে বলে যাচ্ছি। ত্রিপুরা মহারাজার সফরসূচি নিয়ে কাছের রাজ্যের সবাই এখন নানান কাজে ব্যস্ত। চারদিকে কাছের রাজ্যের সৈন্য সামন্তরা দিনরাত পাহারা দিচ্ছে। গ্রামবাসীর ধান কাটার মরশুমে মেতে আছে। সামনেই নবান্ন উৎসব, তাই খুব সাবধানে কাজ করতে হবে। রাত্রিরে কিংবা দিনে পুঁথি চুরি করা যাবে না। তাই ভোরে যখন কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি ও সুরেশ্বর বড়বক্ত তথা বরাক নদীতে স্নান করতে যাবেন, প্রতিদিনের মতো গেটটা খোলাই থাকে। মালিনী তার মায়ের সঙ্গে রাজবাড়ির বাগানে ফুল তুলতে চলে যায়। সেই সময় কুয়াশা কোষা ভোরবেলায় পেছনের রাস্তা দিয়ে ঢুকে রণচণ্ডী মন্দিরের দেবীর সামনে থেকে পুঁথিটা নিয়ে আসবেন। আমরা বড়বক্ত তথা বরাক নদীতে নৌকো নিয়ে অপেক্ষা করব। যেখানটায় শিমুল গাছ আছে সেই জায়গায় নৌকা বাঁধা থাকবে। সামনের খেয়াঘাটের রাস্তা দিয়ে আসবেন না। এই বলেই তারা মুকুলের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। মুকুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছিল। গোদের হাতে নাগাবাতি নিবিড় করছে। ইচ্ছে করেই তারা বাতিটিকে নিবিড় করে রেখেছে। এদিকে ওদিক জোনাকিরা উঠছে, মাঝে মাঝে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। মৃন্ময়শঙ্কর হাসতে হাসতে বলছে সুবিনয়কে, যেমন ভাবে ফাঁদে ফেলেছি মুকুলকে, না মেনে বাছাধন যাবে কোথায়? দেখি ঈশ্বরচন্দ্র মাণিক্য ত্রিপুরা মহারাজা কিভাবে এখানে এসে কাছের রাজ্যের সঙ্গে বিদ্রোহ দমনের চুক্তিতে আবদ্ধ হন। কুকি দস্যু খচুদফা ও লচুদফা আমাদের কথা মতো বড়বক্তা বরাক নদীতে বড় গাছের গুড়ি ফেলে রাখবে। সামনে বড়বক্রের নয়া ঝিলের বাঁকে দেখি কিভাবে আসেন ঈশ্বরচন্দ্র মাণিক্য তাদের ময়ূরকণ্ঠ নৌকো নিয়ে। ভোরের কুয়াশার কাছে দূরের কিছু দেখা যাচ্ছিল না। সেই সময় প্রতিদিনের মতো ভুবনেশ্বর বাচস্পতি বরাক নদীতে স্নান করতে যাচ্ছিলেন। পেছনে পেছনে সুরেশ্বর রয়েছে। দু একটা কাক এদিক ওদিক দেখে উড়ে উড়ে ভোর হওয়া জানান দিচ্ছিল। কামিনীর সঙ্গে তার মেয়ে মালিনীও প্রতিদিন মতো রাজবাড়ির বাগানে রণচণ্ডী দেবীর জন্য ফুল তুলে যাচ্ছিল। তখনও গ্রামবাসী কেউ জেগে ওঠেনি। কথা মতো মুকুল কাক ডাকা ভোরবেলায় রণচণ্ডী মন্দিরের পেছন দিকে এসে দাঁড়িয়ে রয়েছে। ভুবনেশ্বর বাচস্পতি দেবী রণচণ্ডীর মন্দিরের দরজা জানালা খুলে দিয়ে সুরেশ্বরের সঙ্গে খেয়াঘাটের দিকে স্নান করতে যাচ্ছেন। ভুবনেশ্বর বাচস্পতি ও সুরেশ্বর নদী ঘাটে পৌঁছতেই মুকুল পেছনের রাস্তা দিয়ে দেওয়াল টপকে রণচণ্ডী মন্দিরে ঢুকে পড়ে।
তারপর লাল সালু দিয়ে বাঁধা ভূর্জপত্রে লেখা কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতির পুঁথিটি খুঁজতে থাকে। অজানা আশঙ্কায় বুক শরীর তার কাঁপছিল না, কোথাও পুঁথিটি খুঁজে পাচ্ছে না। শরীরটা কেমন কেমন করছে, হাত পা নাড়তে পারছে না। ক্রমে ক্রমে হাত পা অবশ হয়ে যাচ্ছে। ওই তো সামনে লাল পুঁথিটি রাখা, না, হাত দিয়ে তো পুঁথিটি ছুঁতে পারছে না। সমস্ত শরীর এক নিমেষে অবশ হয়ে যাচ্ছে। কেবলমাত্র মুখটা নাড়তে পারছে। সমস্ত শরীরের শক্তি দিয়ে চিৎকার করতে চেষ্টা করছে। দফাস করে মাটিতে পড়ে যায় মুকুল। কৈপুরের ভুবনেশ্বর বাচস্পতি সকালবেলার প্রাত্যহিক কাজ সেরে যখন রণচণ্ডী মন্দিরের প্রতিমার সামনে এলেন, তখন মুকুল গঙ্গার ছিল আর তার শরীর কাঁপছিল। কৈপুরোহিত ভুবনেশ্বর চিনতে পারলেন। কিরে মুকুল, এখানে কেন? তুই কি জন্য এসেছিস? বলতে কাঁদতে কাঁদতে মুকুল বলল, ঠাকুরকর্তা, আমি আপনার পুঁথি চুরি করতে এসেছিলাম। আমার ইচ্ছে ছিল না। আমার মেয়ে ময়নাকে ধরে নিয়ে গেছে বিদ্রোহীরা, আর আমি যদি আপনার পুঁথিটি না চুরি করি তাহলে তারা আমার মেয়ে ময়নাকে বারাঙ্গনা পল্লীতে দিয়ে দেবে বলে শাসিয়েছে। তাই এই পাপ কাজ তাদের কথা মতো পেছনে খোলা জানা দিয়ে এসে ঢুকেছি। তাই এই পাপ কাজে তাদের কথা মতো পেছনের খোলা জানালা দিয়ে এসে ঢুকেছি। সেজন্য দেবী আমাকে এই শাস্তি দিয়েছেন। আমার সমস্ত শরীর এখন অবশ হয়ে গেছে, কেবল আমি কথা বলতে পারি। আপনি আমাকে ক্ষমা করুন। কই পুরোহিত বলেন, দেবীর কাছে দয়া ভিক্ষা চাও। আমি তো নিমিত্ত মাত্র, একজন পূজারী, আমার কিচ্ছু করার নেই। রাজমাতা চন্দ্রবা দেবী খুব সকালে বিনয়ের এসে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পালকি নিয়ে রণচণ্ডী মন্দিরে এসেছেন। প্রধান সেনাপতি বিপ্রধন্য ছাড়াও আরো অনেক রণচণ্ডী মন্দির ঘিরে আছে। মুকুলের স্ত্রী চামেলি কাঁদতে কাঁদতে রণচণ্ডী মন্দিরে এসে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ভুবনেশ্বর ধ্যানস্থ হয়ে জপ তপ করছেন। কাছের রাজবৈদ্য মুকুলকে দেখতে এসেছেন। তার কথা মতো মুকুলকে দৌড়াদৌড়ি করে দেবী প্রতিমার সামনে থেকে সরিয়ে নাটমন্দির রাখা হয়েছে। সবাই এক বাক্যে ফিসফিস করে বলছে, দেবী রণচণ্ডীর অভিশাপে মুকুলের এই পরিণতি হয়েছে। কেউ বা বারবার দেবীকে প্রণাম করছে। কামিনীর সঙ্গে মালিনীও দেবী পূজার ফুল নিয়ে দেবীর সামনে রেখে এসেছে। শেষের তখন একটি গান গাইছে, কে জানে মা তব মায়া, মহামায়া স্বরূপিনী, বিরাজ সর্বস্ব রূপে তুই বিশ্বব্যাপিনী। প্রথমতে মহাকালী, দ্বিতীয়তে তারা, তৃতীয়তে ষোড়শী রূপ ধরিলে ত্রিপুরী, চতুর্থে ভুবনেশ্বরী, অপরূপ রূপ মাধুরী, হলেন মা বিচিত্রধারী চিত্তহারিণী। কে জানে মা তব মায়া। পঞ্চমী পরমেশ্বরী, ভৈরবী আকারা, বিভূতিভূষণ অঙ্গে শিবে জটা ভরা, ষষ্ঠে ছিন্নমস্তা রূপ ধারণ করিলে, নিজ মন্ডু ছিন্ন করে করতে ধরিলে, রক্ত পড়ে তিন ধার, এক ধার কর আহার, আর তার দুই ধার দিয়ে ডাকিনী যোগিনী। কে জানে মা তব মায়া। সপ্তমেতে ধূমাবতী, অষ্টমে বগলা, নবমে মাতঙ্গী, আর দশমে কমলা। কে জানে মা তোমার মর্ম, তুমি যুগীর যুগ ধর্ম, ইচ্ছা মতো করাও কর্ম, তারক ব্রহ্ম সনাতনী। কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। এই গানটি গোপা ভট্টাচার্যের কাছ থেকে প্রাপ্ত। এটা প্রচলিত গান। গোপা পাল ভট্টাচার্যের কাছে থেকে এটা নিয়েছি। মুকুলের তখন পড়ে রয়েছে। এদিকে শিমুল গাছের পেছন যেখানে বিদ্রোহীরা নৌকা বাঁধা ছিল, সেখানে গিয়ে কাউকে দেখতে পায়নি। পাইকরা, রাজবাড়ির লোকেরা আসলে রণচণ্ডী মন্দিরের ঘটনাটি খবর চারদিকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
তাই মানুষের ঢল মন্দিরের দিকে আসার খবর পেয়ে বিদ্রোহীরা বড়বক্র নদীতে বাঁধা নৌকো নিয়ে পালিয়ে যায়। প্রধান সেনাপতি বিপ্রধন্য কাছের রাজ্যের সৈন্যরা অনেক চেষ্টা করেও ধরতে পারেনি। রণচণ্ডী মন্দিরে দাঁড়িয়ে কাছের রাজ্যের প্রধান গুপ্তচর বীরেন্দ্রকে রাজমাতা বললেন, এত কিছু হয়ে যাচ্ছে, তুমি কোনো খবর পাওনি? তোমাদের আরো বেশি সচেতন থাকা উচিত ছিল। তিনি বিরক্তি প্রকাশ করলেন। কবিতা উৎসব এডি ক্রিয়েস অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন। মালিনী ব্যাখ্যান একটা ইতিহাস নির্ভর উপন্যাস, তথ্য সমৃদ্ধ উপন্যাস। প্রতি উপন্যাস তথ্য রয়েছে। নমস্কার।